নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা বারবার বলে থাকি যে গ্রহ নক্ষত্র এগুলোর কানেকশান আপনার জন্মছকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে এবং তার অনুযায়ী অর্থাৎ তাদের অনুযায়ী কিন্তু আপনাকে চলতে আপনি বাধ্য হবেন। পরিস্থিতি এরকম জায়গায় দেয়, সেই জন্য যা কিছু দেখবেন হচ্ছে সবটা কিন্তু গ্রহ নক্ষত্রেরই খেলা। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে যে দুটো আমি এর আগেও আলোচনা করেছিলাম, বহুবার আলোচনা করেছি, যে রাহু কেতু যে দুটো ছায়াগ্রহ, ওই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ হচ্ছে রাহু কেতু। এদের জন্ম বৃত্তান্ত, এরা কীভাবে সৃষ্টি হয়েছে সেটা নিয়েও বলেছিলাম। এবং সঙ্গে 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 আজকে একটু আলোচনা করে দিই যে রাহু রাহু কী ধরনের একটা গ্রহ, সে কী করতে পারে আপনার জীবনে, সে যদি ভালো জায়গায় থাকে বা সে যদি খারাপ জায়গা থাকে। কারণ রাহু কিন্তু অভিনয়ের জগৎ। কারণ রাহু যদি ভালো জায়গায় থাকে এবং আপনার জন্মছকে নির্দিষ্টভাবে কানেকশান যদি থাকে, তাহলে আপনি অভিনয়ের জগতে সর্বা হয়ে যেতে পারেন, অভিনয়ের জগতে। কারণ রাহু কিন্তু অভিনয় শেখাতে বা মানে অভিনয়ের ক্ষেত্রে সহযোগিতা করে। কারণ রাহু যখন, অর্থাৎ এই রাহু কেতু যখন সৃষ্ট হয়েছিল, গলা যখন কাটা হয়েছিল সেই অমৃত সুধা পান করার সময়, তার আগ মুহূর্তে কিন্তু তাকে বিভিন্ন ক্ষেত্রে অভিনয় বিভিন্নভাবে সেজে সেই দেবতাদের মতো নিজেকে তৈরি করতে হয়েছিল। এবং এখান থেকে সেই কানেকশান বলছি রাহু কেতু, বিশেষ করে রাহু কিন্তু এই মুহূর্তে এমন এক কথা বলবে, কিছুক্ষণের মধ্যে সেই কথা পাল্টে খেয়ে যাবে। অর্থাৎ রাহুর প্রভাব কিন্তু সর্বদাই এইরকম জায়গা থাকেই। সুতরাং রাহুর জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। আপনার গ্রহগত কানেকশান দেখবেন অনেকের ক্ষেত্রে পঞ্চমে রাহু থাকে, তেমন এদের প্রেম ভালোবাসা জীবনে এমন কিছু পরিণতি নিয়ে আসতে পারে যেটা পরবর্তী টাইমে গিয়ে এরা সর্বদাই মানসিক কষ্টে ভোগে। কারণ এই জায়গাগুলো রাহু দেয়। আবার রাহুই দেখা গেলো দশমে তুম্বস্থ যদি হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনে এত কিছু অর্থ দেবে, সেই অর্থ ধরে রাখার জায়গা পাবে না। মানে এতটাই অর্থ দেবে কর্মক্ষেত্র কর্মসূত্র ধরে। তো এগুলো প্রত্যেকটা রাহু। আবার এই রাহুর কম্বিনেশন কানেকশান দেখা হলো মঙ্গলের সঙ্গে যুক্ত। কারণ একটা জিনিস জেনে রাখুন, রাহু হচ্ছে ও আনলিমিটেড চাহিদা। রাহুর সর্বদাই আনলিমিটেড চাহিদার মধ্যে যায়, মানে আরও চাই আরও চাই আরও চাই। এই আরও চেতে চেতে পেতে 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 ওর পরিণতিটা এমন জায়গায় হয়ে যায় যে অতি লোভে তাতি নষ্ট। ঠিক আছে, তাই এই জায়গায় হয়ে যায়। তাই রাহুর কম্বিনেশনটা যেমন এরকম, ঠিক তার সঙ্গে সঙ্গে মঙ্গল কম্বিনেশন হয়ে গেলে, মঙ্গল একটু রাগী, জেদি। মঙ্গল কিন্তু নির্দিষ্ট যে নিজের জীবনের যে একটা নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যের উদ্দেশ্যে ছোটে। এবং এই যে রাগ জেদ সময় বিশেষ হয়, কিন্তু তার সঙ্গে রাহু যুক্ত হয়ে গেলে সেক্ষেত্রে ওই রাগের জেদের জায়গাটা আরও বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। রাগ জেদ, একটা স্বাভাবিক মানুষের যখন রেগে যায়, দেখুন তার মধ্যে কিন্তু বেশ কিছু মানে অশুভ জিনিসগুলো ঘটতে থাকে। তাহলে এগুলো কিন্তু ঘটবে একদম বাস্তব। আমি যা আলোচনা করছি পুরোপুরি বাস্তবের সঙ্গে মিলিয়ে। কারণ আপনারা বুঝতে পারবেন যে রাহুর সমস্যা হলে কি কি হতে পারে, এবং তার জন্য অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। আমি যা বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কোন একজন এসছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অজয় দাস বলছি, মুর্শিদাবাদ থেকে। অজয় দাস মুর্শিদাবাদ থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন। 16 জানুয়ারি 99। 16 জানুয়ারি 1999। টাইমটা? টাইম সকাল 8টা 37। সকাল 8টা 37-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ শামসেরগঞ্জ। মুর্শিদাবাদ গঞ্জে শামসেরগঞ্জ। যাক, এমনি এখানে কানেকশানগুলো যে জন্মছকের যে কানেকশান দিচ্ছে, একটা জায়গা কিন্তু খুব কঠিন একটা সময় আসছে আগামী দিনে। এবং বর্তমানেও এই চারটার ক্ষেত্রে আমি বারবার বলছি যে আগামী 1 বছর খুব সাবধানে, চোট আঘাত লাগা এবং রক্তপাতের একটা ভীষণ যোগ রয়েছে এই মুহূর্তে। এবং মাথা গরম, চট করে মাথা গরম হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখা গেলো যে কিছু ভালো জায়গাও রয়েছে। অর্থাৎ কিছু ভালো বলতে জন্মস্থানগত জায়গার থেকে পরিবর্তন, অর্থাৎ নতুন কোনো সম্পত্তি হতে পারে, বাড়িঘরের কিছু পরিবর্তন হতে পারে,
কর্মসূত্রে দূরবর্তী জায়গায় চলে যেতে পারে, এই জায়গাগুলোও কিন্তু রয়েছে। হ্যালো, হ্যাঁ কি না? হ্যাঁ হচ্ছে হচ্ছে। এগুলো হচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হচ্ছে, কিন্তু একটা কঠিন একটা বিষয় বলবো, যেটা খুব সাবধান। এবং হ্যাঁ। অনেক সময় এরা কি করে, যে এই আমি যে এখন যে কথাটা বলতে যাচ্ছি, স্বীকার করলে তো ভালো, কিন্তু অন মিডিয়ায় অনেকে স্বীকার করে না। স্বীকার না করলেও নিজেকে সতর্ক থাকতে হবে। কি না, কোনো বিধবা মহিলা তার দ্বারা প্রতারিত হয়ে যাবে, তার দ্বারা তার সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে এই চারটার কানেকশন। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। আমি আবার বলছি, যেটা প্রকাশ করলে মানে শেয়ার করলে তো ভালো, না হলেও নিজের মধ্যে রাখবে, কিন্তু নিজেকে সতর্ক অবশ্যই আগামী দিনে থাকতে হবে, না হলে কিন্তু আগামী দিনে চরম পরিণতি কিন্তু আসতে চলেছে। এবং আগামী এই বছরের শেষের দিক থেকে এই কানেকশনটা প্রবলভাবে নেবে, এবং পরবর্তীতে কিন্তু বাড়ির যারা মানুষ রয়েছে, বাড়ির যারা কাছের মানুষ রয়েছে, তাদের সঙ্গে কিন্তু ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ। কি জানার আছে? আমার ব্যবসার দিকটা মানে কেমন যাবো? ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার যে জায়গা, ব্যবসা করা হচ্ছে, হ্যালো। কি করা হয়? এখন আমি মানে ছোটখাটো ব্যবসা করছি, মানে ব্যবসা। ডেলিভারি কাজ করি। ডেলিভারি বয়। এখানে যে কানেকশনগুলো রয়েছে, ডেলিভারির জায়গাটা, নিজের ব্যবসা করার প্রবণতা রয়েছে, মানে নিজে কোনো ব্যবসা করতে পারবে, আচ্ছা। নিজের ব্যবসা করতে পারবে। এখানে যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু বলবো যে ব্যবসার যে জায়গাটা, খাবার জাতীয় জিনিস, খাবার জাতীয় জিনিসের ব্যবসা করার জায়গা ভীষণভাবে কানেকশন পাচ্ছে। খাবার জাতীয় জিনিস। আর কোনো এখানে আর একটা চার্টের কানেকশান রয়েছে, যেটা হচ্ছে বলা হচ্ছে এই সকল জাতক জাতিকারা কোনো অটোমোবাইল রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত হতে পারে। মানে যন্ত্রাংশ রেডি করা, বা গাড়ি ক্ষেত্রে গাড়ির ব্যবসা করা, বা নতুন গাড়ি বা পুরনো গাড়ি বিক্রি করা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কেমন? অটোমোবাইল, এবং এগুলোর মেরামতির জায়গাও রয়েছে। কি নিয়ে পড়াশোনা করা হয়েছে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, নর্মাল একটা জায়গা, কিন্তু তবু বলবো যে এই জায়গাগুলো যদি ভবিষ্যতে কোনো রকম সুযোগ আসে অটোমোবাইল রিলেটেড, তাহলে সেগুলোকে কাজে লাগাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো থাকবে। এখানে যে জায়গা রয়েছে, টেকনিক্যাল সাইডটা বেশি ভালো রয়েছে, টেকনিক্যাল লাইন। টেকনিক্যালের জায়গাটা খুব খারাপ নেই, ভালো আছে, কিন্তু তাকে ওইভাবে পরিশ্রম করতে হবে। মানে একটু পরিশ্রমের জায়গাতে একটু কিন্তু অলসতা রয়েছে চারটার, এবং সেই কারণে কিন্তু সমস্যা হবে। আর জীবনে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে এই চারটার ক্ষেত্রে পরবর্তীতে বিবাহিত জীবনের চরম কিন্তু অবনতির জায়গা রয়েছে। কেমন? চরম অবনতির জায়গা রয়েছে, এখানে কানেকশন রয়েছে, সেই জন্য বললাম। কারণ আমাদের জন্মছকের কানেকশান, আমি কারণ এখানে রাহু কেতুর অবস্থান রয়েছে, নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, কারণ রাহু এই জন্মছকের ষষ্ঠভাবে রয়েছে। মানে এই বলে না সেই মচকাবে তো ভাঙবে না, এরকম একটা কানেকশান রাহু দেয়। অর্থাৎ এই জাতক জাতিকা মচকে যাবে কিন্তু ভাঙবে না, এটা রাহুর কানেকশান। ষষ্ঠভাবে থাকলে, এই চারটার ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহু রয়েছে, সেই জন্য এরা কিন্তু এরা যেমন এই যেমন বললাম যে মচকাবে ভাঙবে না, কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা পজিটিভ জায়গাও রয়েছে। এরা জীবনের শত্রু, যারা মানে যারা শত্রু রয়েছে তাদেরকে চিনতে পারে যে এরা আমাদের জীবনে শত্রুতা করবে, বা ওর জীবনে দেখা গেলো কোনো গুপ্ত শত্রু থাকবে না, প্রকাশ্যে চলে আসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রাহু কেতুর। আমি বারবার বলছি, রাহু যে সবসময় খারাপ ফল দেবে তা না, তার সঙ্গে সঙ্গে ভালো ফলও দেবে। রাহু মানে কোনো কোনো সময় এমন কিছু কর্মের সঙ্গে যুক্ত করে দেয়, কেমন যেমন বলছিলাম যে অতি লোভে তাঁতি নষ্ট। মানে আপনি কর্মক্ষেত্র সূত্রে আপনি এমন কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, সেটা ভবিষ্যতের জন্য আপনার ক্ষেত্রে একটা দুর্বিষহ জায়গা, এমনকি আপনার পরিবার পর্যন্ত সমস্যায় পড়ে যেতে পারে ওই রাহুর কানেকশন অনুযায়ী। সেই জন্য এটাও জানতে হবে, কারণ একটা ছাত্র ছাত্রী সে পড়াশোনা করবে, পড়াশোনার যে জায়গাগুলো তার ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু তার নির্দিষ্ট কোন সিলেবাসটা তার জন্য ভালো, কোন বিষয়টা তার জন্য ভালো, এবং সেই অনুযায়ী তার জীবনের চাকরি যদি করে তাহলে তার ক্ষেত্রেও ভালো। তাহলে এই জিনিসগুলোকে আপনার জন্মছকের কানেকশান বা আপনার সন্তানের জন্মছকের কানেকশান রয়েছে, সেই অনুযায়ী তাকে গাইড করতে হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি যাদবপুর থেকে রিয়া পাল বলছিলাম। নমস্কার। আচ্ছা দাদা, আমার কাছে আপনার অনুষ্ঠানটার জন্য ফোন করলাম। তো হ্যাঁ। এতদিন তো আপনার গাইডলাইন্স আর রেমেডি নিয়েই
পড়াশোনাগুলো চালালাম, আর আগামী মাসে আমার একদম জয়েনিং এর ডেট আর কি চাকরিতে। আচ্ছা আচ্ছা, আগামী মাসে আছে? একদম দাদা। বাহ, মানে এতদিন ভালো। আপনার রেমেডি, আপনার কথা শুনেই সব পড়াশোনা চালিয়ে আগামী মাসে আমার জয়েনিং এর ডেট চাকরিতে। খুব ভালো হয়েছে, খুব ভালো খবর। অসংখ্য ধন্যবাদ। আর মা আপনার কাছে এমনিতেও যাবেন একটু আমার বিয়ে সংক্রান্ত বিষয়ের জন্য জানতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খবর, ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে ভালো থাকবে, ঠিক আছে, একদম। ভালো থাকবে। যাই হোক, আজকে কিছু জানার আছে? হ্যাঁ দাদা, ওই বিয়ের বিষয়টাই একটু বিয়ের জানতে বিয়ের বিষয়, চাইছিলাম। ডেট অফ বার্থ কি আছে দেখি, কবে বিয়ে আছে দেখি, দেখে নি যে আগামী দিনে কবে বিয়ের যোগ আছে। ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, ওই 10/2/2000। 10/2/2000, 2001 হ্যাঁ হ্যাঁ। না 2001। আচ্ছা, 2001-এ জন্ম, 2001-এর ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে। আচ্ছা, জন্ম সময়টা? হ্যাঁ, সকাল 7:20। সকাল 7:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু বলবো যে কয়েকটা জিনিস খুব ভালো জায়গা রয়েছে। কারণ লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, সিংহ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে এই জন্মছকের ক্ষেত্রে যে বিবাহের যোগ, যেটা মেনলি বিবাহের যোগ জানতে চাইছে, এই বছরের শেষের দিকে কিন্তু বিবাহের শুভ যোগ রয়েছে। এই বছরের শেষের দিকে বিবাহের যোগ শুরু হচ্ছে, কারণ এখানে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কানেকশন এবং কর্মের জায়গাটাও কিন্তু নো ডাউট খুব ভালো। আগামী মাস থেকে কর্মের জায়গা, যেহেতু বললো যে চাকরি পেয়েছে, চাকরির জয়েন করবে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বিবাহের যোগ এই বছরের শেষের দিকে থাকছে, এবং তার পরবর্তীতে 6 মাস ব্রেক থাকবে, মানে 6 মাসে কোনো বিবাহ হবে না। আবার 6 মাস পর থেকে 1.5 বছরের বিবাহের যোগ থাকবে। কেমন? দশাটা চলছে মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা চলছে, এবং এই কানেকশান অনুযায়ী জন্মছকের কিন্তু মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন কানেকশান আসবে, তখন বিবাহের শুভ যোগ পাবে। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। এখানে কানেকশানগুলো রয়েছে, আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু এই যে জন্মছকের যে কানেকশান, এখানে লগ্নে বুধ অবস্থান করছে, এবং এই বুধ কিন্তু জন্মছকের কানেকশান অনুযায়ী সে কিন্তু পঞ্চমপতি, এবং সে কিন্তু এই বুধ আবার অষ্টমপতির কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে এখানে জন্মছকের আরেকটা জায়গা ভীষণভাবে কানেকশান পেয়ে গেছে, দ্বিতীয় শুক্র তুম্বস্থ রয়েছে। এই দ্বিতীয় শুক্র তুম্বস্থ একটা জাতক জাতিকার কথাবার্তার থেকে আরম্ভ করে সব কিছুর মানে এত সুন্দর পরিবর্তন করে দেয় এবং এত ভালোর দিকে নিয়ে যায়, সেটা কিন্তু শুক্র, মানে যার জন্মছকের এই কানেকশানগুলো দেখবেন যে সাধারণত শুক্র কিন্তু আমাদের জীবনের ক্রিয়েটিভিটির জায়গা দেয়। কিছু তৈরি করা, কিছু গান বাজনা, ক্রিয়েটিভ জিনিসগুলো, এই বিভিন্ন ক্ষেত্রে, মানে এই ধরনের, মানে বিশেষ করে বলা হচ্ছে যে এরা বিশেষ ক্ষেত্রে অ্যাক্টিংয়ের জায়গা, এই জায়গাগুলো কিন্তু নো ডাউট ভালো। যাই হোক, এইগুলোই কিন্তু মেন। আমি বারবার বলি যে রাহুর কম্বিনেশান, এক একটা গ্রহ এক একভাবে কম্বিনেশান তৈরি করে, এক একটা গ্রহ এক একভাবে একটা জাতক জাতিকার উপর ফল দেয়। কিন্তু আবার বলছি, রাহুর যেমন শুভ ফলও আছে, রাহুর কিন্তু অশুভ ফলও আছে। কারণ রাহুর অশুভ ফলে অনেক জাতক জাতিকা নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যায়, অসৎ বন্ধুর সঙ্গ তৈরি হয়ে যায়, এবং এমন কিছু সম্পর্ক তৈরি করে ফেলে যেটা জীবনে ভবিষ্যৎ বলে কিছু থাকে না, এবং তার কারণে পরিবারের মানুষগুলো পর্যন্ত মান সম্মান হানি হয়ে যায়। তাহলে সেইগুলো কিন্তু অবশ্যই তার ক্ষেত্রে বিচার্য বিষয়, এবং তার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার যেটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, কখন কোন চেম্বারে পাবেন সেই অনুযায়ী কথা বলে নিতে পারেন। দেখুন, আমি বারবার বলি যে এই যে প্রতিকার প্রতিবিধান বহু মানুষ তারা নিয়েছে, তারা নির্দিষ্টভাবে তাদের নির্দিষ্ট ক্রিয়া করে আজকে কিন্তু তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। কারণ আমি বারবার বলি, কিছু কিছু নিয়ম রয়েছে, কিছু কিছু জায়গাগুলো রয়েছে যেটা আপনি করলে আপনার জীবনের অবশ্যই ভালো জায়গা আসবে, এবং তাদের মুখ থেকে শুনুন যারা বর্তমানে ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 2:30 প্রোগ্রাম হচ্ছে। তবে প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি ওইখানে দেখালাম, হ্যাঁ ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না এই স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটা আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল, আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজা উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই
মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছেন। এটা কিন্তু যথা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডল। অর্চিতা মন্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে
এখন ছেলেটা এখানে সে পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো। ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেইন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিক বাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়।
এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখা গেলো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে, সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন।
এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না। তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হয়। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে
মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। এই আর কি। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।